মমতা বন্দ্যোপাধ্যায় একটা অস্বাভাবিক মৃত্যুকে এনআরসির সঙ্গে যুক্ত করে দিয়ে গোটা বাংলাকে সন্ত্রস্ত করতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গর্ত খুঁড়ে তুলে আনার হুমকি দিচ্ছেন। ফিরহাদ হাকিম এই এসআইআর এর সঙ্গে সিএকে যুক্ত করে মেরে হাত পা ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন বিজেপি এবং ইলেকশন কমিশনকে একসাথে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যারা ইলেকশন কমিশনের সর্বভারতীয় পার্টি যে বৈঠক হয়েছে সেখানে গিয়ে কার্যত মারামারির জায়গায় চলে যাচ্ছেন। এবং সব থেকে বড় কথা, পিসিমণি সব কিছু ছেড়ে দিয়ে প্রশান্ত কিশোর পিকেকে জরুরি তলব পাঠাচ্ছেন এবং বিহার ইলেকশন যেখানে তার নিজের পার্টি লড়াই করছে সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে এমার্জেন্সি বেসিসে কলকাতায় পশ্চিমবাংলায় চলে আসছে পিকে প্রশান্ত কিশোর। এখন প্রশ্ন একটাই, কেন? নির্বাচন কমিশনারকে গতকাল যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি, মানে তিনি এভাবে করতে পারেন? যে যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে, পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। উত্তরটা একদম সঠিক দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখে যতই এরা বলুক না কেন আগামী ৩০০ বছরের উন্নয়নের কাজ করে দিয়েছি, আসলে যে কি কাজ হয়েছে, কি দুর্নীতি হয়েছে এবং বাংলা কোন অন্ধকারে ঢুকে গেছে সেটা বাংলার যারা মানুষ, ভারতীয় যারা, তারা প্রত্যেকেই বুঝতে পারছে। আর তাই সেই স্বচ্ছ ভারতীয়দের নির্বাচনী তালিকা তৈরি করে যদি এই রাজ্যে নির্বাচন হয় তাহলে খেলাটা শেষ হয়ে যাবে, সেটা খুব ভালো করে বুঝতে পারছে। আর তাই আতঙ্কের কাঁপুনি তৃণমূলের একদম শীর্ষ স্তর থেকে শুরু করে গ্রাসরুট লেভেল অবধি পৌঁছে গেছে। আর সেই জন্যই একটার পর একটা অনৈতিক খেলার চেষ্টা করছে। খেলাটা যে হবে সেটা আমাদের জানাই ছিল, কিন্তু সেই খেলাটা খেলতে গিয়ে এইভাবে ধারাবে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু বোঝা যায়নি। আর সেটাই হচ্ছে, আতঙ্কের পরিবেশে খেলতে গিয়ে একটার পর একটা ঘটনা ঘটছে এবং কার্যত ছড়িয়ে ফেলছে তারা। কি এক এক করে আপনাদের সামনে সেই উদাহরণগুলো নিয়ে আসছি। পানিহাটি এনআরসি আতঙ্কে বৃদ্ধের মৃত্যুতে বড় আপডেট বেরিয়ে এলো, আসল রহস্য। একটার পর একটা তথ্য আসছে এবং সেই জায়গা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে বা প্রশ্ন উঠে যাচ্ছে যে যেটাকে এই এনআরসি আতঙ্কে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে, সত্যি কি তাই, নাকি আর একটা সাজানো ঘটনা সত্যি করেই সামনে চলে এসছে? কেন এই প্রশ্নটা উঠছে? দেখুন, প্রথমেই মৃত্যুর সময় বলা হচ্ছে একটা সুইসাইড নোট পাওয়া গেছে এবং সেই সুইসাইড নোট কিন্তু এখনও অবধি কেউ দেখেনি, পুলিশ প্রশাসন সামনে নিয়ে আসেনি, অথচ তৃণমূল কংগ্রেসের কাছে সেই ইনফরমেশন চলে এসছে। সেখানে নাকি বলা হয়েছে যে এনআরসির আতঙ্কে এই প্রদীপ কর শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, এমনটা তিনি জানিয়েছেন। অথচ তার পরিবার কি কনফার্ম করছে? তার পরিবার কনফার্ম করছে এই প্রদীপ করের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেটা আজকে নয়, আজ থেকে দীর্ঘ ৩৫-৪০ বছর আগে। তার ফলে তার ডান হাতের 4টে আঙুলি কাটা পড়ে যায়। এবার যার একটা ডান হাতের 4টে আঙুলি নেই, সে কি সত্যি লিখতে পারে? তার পরিবারের সদস্যই কনফার্ম করছে যে তাকে সেইভাবে কোনোদিন লিখতে দেখা যায়নি, যদিও সে ডান হাত দিয়ে অনেক কাজই করতো, কিন্তু লেখালেখির কাজ না, সেটা দেখা যায়নি। তাহলে যার লেখালেখি নিয়েই সন্দেহ আছে, সে কিভাবে একটা সুইসাইড নোট সুন্দর করে সাজিয়ে রেখে গেল, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে পারে, আতঙ্ক তৈরি করার রাজনীতি করতে পারে, সেই জায়গাটা তৈরি হয়? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। ২ নম্বর যে প্রশ্নটা উঠে যাচ্ছে, দেখুন, নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে বা নিজের নাম যদি ১৮ বছর না হয়ে থাকে, যে কারণে নাম ওঠেনি, তার বাবা মায়ের নাম বা পরিবারের সদস্যের নাম যদি উঠে থাকে, তাহলে তার ক্ষেত্রে কোনো ডকুমেন্টসের আর দরকার পড়বে না। তার বেসিসেই এই এসআইআর কমপ্লিট হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের এসআইআর এর শেষে নতুন ভোটার তালিকায় তার নাম থাকবে। এখন বিজেপি যে তথ্য প্রমাণ নিয়ে এসছে সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে ২০০২ সালের ভোটার তালিকাতেই এই প্রদীপ করের নাম ছিল। তাহলে বাই ডিফল্ট এসআইআর তো হয়ে যাচ্ছে, তার ভোটার তালিকায় নাম থেকে যাচ্ছে, তাহলে প্রদীপ করকে কিসের আতঙ্ক কাজ করছিল? এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা জানা যাচ্ছে যে দেখুন, একটা মানুষ যখন নিজের প্রাণটাকে শেষ করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, ঠিক সেই সময়ে তার একটা মানসিক অস্থিরতা দেখা যায়।
আশপাশের মানুষ কিছুটা হলেও সেটা নিয়ে একটা কিছু ইঙ্গিত পেতে থাকে, অস্বাভাবিক কিছু ঘটছে তার জীবনে, যে কারণে এই চরম পথটা বেছে নিচ্ছে। অথচ এই প্রদীপ করের আশেপাশের মানুষ সংবাদ মাধ্যমের সামনে এটা স্পষ্ট করে দিচ্ছে যে তাকে আগের দিন অবধি পাড়ার রকে আড্ডা দিতে দেখা গেছে। তাহলে যে মানুষটা কোনো রকম কোনো তার মধ্যে চেঞ্জ আসেনি, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে একটা অহেতুক ভয়? প্রথম কথা, এনআরসির সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক এখনও অবধি কোথাও দেখা যায়নি, তাহলে সেই জায়গাটা কেন হবে? তার থেকেও সন্দেহজনক যেটা, এসআইআর যেদিনকে চালু হলো পশ্চিমবঙ্গে, ঠিক তার প্রথম দিন যেখানে এরা অল পার্টি মিটিংয়ে যাবে এবং ইলেকশন কমিশনের সামনে চাপ তৈরি করার চেষ্টা করবে, সেখানেই এই ঘটনাটা কি করে ঘটলো? এর আগে কেন সেই ঘটনাটা ঘটলো না? বা এসআইআরটা হয়ে যাওয়ার পরে যখন তার নামটা ওঠেনি তখন যদি ঘটনা ঘটতো, তাও একটা বিশ্বাসযোগ্যতা থাকতো। তাই সব মিলিয়ে এই যে ঘটনাটাকে এনআরসি এসআইআর করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কোথাও গিয়ে একটা অহেতুক বাংলার মানুষকে আতঙ্কের পরিবেশের মধ্যে ফেলে দিয়ে তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে এই প্রসেসটাকে স্টপ করার একটা মরিয়া প্রচেষ্টা ছাড়া অন্য কিছু? এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে এবং উঠে যাচ্ছে আরও একটা কারণে। কালকে যে অল পার্টি মিটিংয়ের কথা বলছিলাম, বঙ্গে এসআইআর নিয়ে সর্বদল বৈঠকে বাকবিতণ্ডা, প্রশ্নের মুখে সিইও জানিয়ে দিলেন আপাতত তিনি পোস্ট অফিসারেরই ভূমিকায় রয়েছেন। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কার্যত রণংদেহী মূর্তি শুধু হাতাহাতি হওয়াটাই নাকি বাকি ছিল। সেখানে বারবার ইলেকশন কমিশনকে চাপ দেওয়া হয় বলে শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে যাদের আধার কার্ড আছে তাদেরই নাকি এই ভোটার তালিকায় নাম তুলতে হবে। কেন আধার কার্ডকে অ্যাকসেপ্ট করা হবে না, যেখানে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশিকা আছে শুধুমাত্র আধার কার্ড থাকলে ভোটার তালিকায় নাম উঠবে না? কেননা আধার কর্তৃপক্ষ আধার নিয়ম পরিষ্কার বলে দিচ্ছে এই আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র নয়, তাই ওই বাকি 11টা ডকুমেন্ট থাকা অত্যন্ত জরুরি। আর সেই জায়গা থেকে কথা কাটাকাটি হতে হতে এই প্রদীপ করের প্রসঙ্গ আসে এবং সেখানে পরিস্থিতি এতটাই ধুন্ধুমার হয়ে যায়, কার্যত নাকি হাতাহাতির জায়গায় চলে গিয়েছিল। শেষ পর্যন্ত হয়নি যদিও, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। প্রথম দিন থেকে নির্বাচন কমিশনকে এমন একটা চাপের মুখে ফেলে দাও, এমন একটা পরিস্থিতি তৈরি করো, গোটা বাংলার মানুষের সামনে রাখো যেখানে এসআইআর প্রসেসটাই ঘেঁটে যায়। সেই জন্যই কি এই মিটিংটাকে বেছে নেওয়া হয়েছিল এবং সেখানে নিজেদের স্বরূপ চেনানোর চেষ্টা করা হচ্ছিল? এই জায়গাটা জল্পনাটা আরও বাড়ছে। তার কারণ হচ্ছে এই মিটিংয়ে যিনি ছিলেন অন্যতম প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের সেই ফিরহাদ হাকিমের বক্তব্য। তিনি বলছেন, যদি সিএএ চাপানোর চেষ্টা করা হয় আমি তাদের পা ভেঙে দেব। হাত পা ভেঙে দেওয়ার কথা হচ্ছে, হাতে আইন তুলে নেওয়ার। একটা মানুষ যত অন্যায় করুক, ভারতবর্ষের সংবিধানের কোন ধারা এই কথা বলে যে কারোর হাত পা ভেঙে দেওয়া, তাকে মারধর করা, সেই জায়গাটা দেওয়া? ফিরহাদ হাকিম এই কলকাতার নাকি মহানাগরিক, ফিরহাদ হাকিম রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেই ফিরহাদ হাকিম বলছে যে আমি তাদের মানে ইলেকশন কমিশন এবং বিজেপির পা ভেঙে দেবো। এসআইআর বিতর্কের মধ্যেই কমিশন ও বিজেপিকে ফিরহাদ হাকিমের চরম হুঁশিয়ারি। আচ্ছা, সিএএ ভারত সরকার একটা আইন নিয়ে এসেছে, অ্যাক্ট হয়ে গেছে, রাষ্ট্রপতি সেটাতে সাইন করে দিয়েছেন, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টের এখনও অবধি কোনো রকম কোনো জায়গা নেই যে সিএএ ইমপ্লিমেন্ট করা যাবে না। এবং এখনও অবধি সিএএর যেটুকুনি স্বরূপ আমরা দেখেছি তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে সিএএ কারোর নাগরিকত্ব কারার জন্য তৈরি করা হয়নি। যারা ধর্ম বাঁচাতে, নিজের প্রাণ বাঁচাতে ভারতের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, যেমন পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে ভারতবর্ষে চলে এসেছে এবং সেই দেশে তারা সংখ্যালঘু হয়েছিল, তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে যাতে করে তারা ভারতীয় হিসেবে পূর্ণ সম্মানের সাথে এই দেশে থাকতে পারেন। তো এই আইনটার মধ্যে অন্যায় কি আছে? যে সিএএ নিয়ে ভয় দেখানো হচ্ছিল, এই তৃণমূল কংগ্রেসি প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল যে ভারতীয় মুসলমানদের নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, আমরা শুনেছিলাম সেই সময়ে, এবং কি উত্তাল পরিস্থিতি হয়ে গিয়েছিল। বাস্তবে কি সেটা হয়েছে? একজন ভারতীয় মুসলিম তাদের কি এখানে নাগরিকত্ব কোনো সিএএ আইনের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে? হয়নি তো। তাহলে যদি এই এসআইআর এর সময় কারোর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা ধর্মীয় সংখ্যালঘু বাংলাদেশ বা পাকিস্তানে, তারা ভারতবর্ষে এসে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পান এবং ভারতীয় হয়ে ওঠেন, ভারতীয় ভোটার তালিকায় নাম ওঠে, তাহলে ফিরহাদ হাকিমের অসুবিধাটা কি থাকছে? কেন সেক্ষেত্রে মেরে হাত পা ভেঙে দেওয়ার নিদান দিতে হচ্ছে? চূড়ান্ত আতঙ্ক তারা করছে বলেই কি এই ধরনের একটা ফেরোসাস পথ নেওয়ার কথা ভাবতে পারছেন? আইন কানুন কোনো কিছু মানব না,
এবং সেটা শুধু ফিরহাদ হাকিম নয়, ওই যে বললাম না সর্বস্তরে ছড়িয়ে গেছে। গতকালই জ্ঞানেশ কুমার জিকে, যিনি আমাদের ইলেকশন কমিশনার, ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার, একটা সাংবিধানিক পদ, সেটাকে বলা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির তরফ থেকে যেখানে তুমি বিদেশে পালিয়ে যেও না, তুমি যেখানেই যাও গর্ত খুঁড়ে তোমাকে বার করে নিয়ে আসবো, ক্লিয়ারলি থ্রেট দেওয়া হচ্ছে। এবং একটা নামও নাকি বাদ গেলে দিল্লিতে গিয়ে লাখ লাখ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনকে মজা দেখিয়ে দেবেন অভিষেক ব্যানার্জি। চ্যালেঞ্জ করছেন ইডি, সিবিআই, এনআইএ, কোনো কিছুটাকে তাকে থামাতে পারবে না। আর আজকে নতুন করে তার মেয়ে জামাইয়ের পোস্টিং নিয়ে প্রশ্ন করছে। কি প্রসঙ্গ জানা যাচ্ছে? জ্ঞানেশ কুমারজির যিনি কন্যা, তিনি একজন আইএএস অফিসার, এবং তার যিনি জামাতা, তিনিও একজন আইএএস অফিসার। ফলে খুব স্বাভাবিকভাবেই তাদের বিভিন্ন রাজ্যে তারা কাজ করছেন, এবং সাম্প্রতিককালে তাদের কিছুটা পোস্টে চেঞ্জ হয়েছে। খুব সম্ভবত নয়ডা, উত্তরপ্রদেশের নয়ডাতে তার মেয়েকে এবং সাহারানপুরে তার জামাতাকে ডিএম হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। আর এটা নিয়েও নাকি প্রশ্ন তোলার জায়গা আছে, এটা নিয়েও রাজনীতি করতে শুরু করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। তার বক্তব্য হচ্ছে যে কেন এই জায়গাটা দেওয়া হচ্ছে, এটা থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপির সঙ্গে আঁতাত আছে। তার মানে কেউ কোনো সাংবিধানিক পোস্টে থাকলে তার পরিবারের কোনো সদস্য চাকরি বাকরি কিচ্ছু করতে পারবে না, বাড়িতে চুপচাপ বসে থাকবে। তারা তাদের মেধার মাধ্যমে আইএএস অফিসার হয়েছে, কেউ তাদেরকে আইএএস অফিসার করে দেয়নি। আসলে এই যে বললাম না, যেটা শুভেন্দু অধিকারীও বললেন, খুব ঘাবড়ে গেছে, খুব ভয়টা হচ্ছে, খুব আতঙ্ক গ্রাস করছে। কেননা এই এসআইআর হয়ে গেলে ওই স্বর্গ থেকে নেমে এসে কোনো সঙ্গীত শিল্পী যিনি মারা গেছেন, তিনি আর উন্নয়নের জোয়ারে ভেসে ভোট দিতে পারবেন না। ওই রোহিঙ্গা, ওই বাংলাদেশি, তারা উন্নয়নের জোয়ারে ভেসে ভোট দিতে পারবেন না। ওই ডুপ্লিকেট এন্ট্রি, একবার নামখানায় ভোট দেবে, একবার সোনারপুরে ভোট দেবে, আবার গিয়ে ভবানীপুরে ভোট দেবে, না, সেই পথ বন্ধ হয়ে যাচ্ছে। আর সেইটা থেকে কি নিদারুণ একটা আতঙ্ক গ্রাস করছে। আর আতঙ্ক গ্রাস করছে সেটা এসআইআর ঘোষণার আগেই আমরা দেখতে পেয়েছিলাম। এক লপ্তে 550-র উপর অফিসার নাকি চেঞ্জ হয়ে গেল। ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, সব জায়গায় চেঞ্জ হয়ে গেল। কেন, কিভাবে? আর তারপরেই একটা মারাত্মক খবর সামনে এলো, প্রশান্ত কিশোর পিকে, যিনি নাকি 2021 সালের নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে জেতাতে তার মস্তিষ্ক লাগিয়েছিলেন, এবং সেই মস্তিষ্ক লাগিয়ে তিনি একটা নতুন পলিটিক্যাল পার্টি খুলেছেন। বিহারে ইলেকশনে সেই পার্টি লড়ছে, কিন্তু সেই সমস্ত ছেড়ে দিয়ে তিনি নাকি সাম্প্রতিককালে বাংলা ভ্রমণ করে গেছেন। হঠাৎ করে প্রশান্ত কিশোরের কি দায় পড়ল বাংলায় আসার, যেখানে বিহারের ইলেকশনে তার নিজের পার্টি লড়াই করছে, সেই লড়াই ছেড়ে দিয়ে? আসলে অনেকেই বলছেন যে প্রশান্ত কিশোর যখন নিজের মুখেই এটা স্বীকার করছেন, তাহলে একটাই জায়গা থাকতে পারে, সেটা হচ্ছে বুলাওয়া আয়া হ্যায়। এখান থেকে পিসিমণির ডাক গেছে, বাবা প্রশান্ত কিশোর, পিকে এসো, এ কি খেলা হচ্ছে আমার সঙ্গে? এই খেলা খেললে আমি কিভাবে ওতরাবো 2026-এর বৈতরণী? কিছু একটা ম্যাজিক, কিছু একটা টোটকা তুমি দিয়ে যাও, তোমার বিহার ইলেকশন গায়া ভারমে, ওখানে তো জিততে পারবে না, একটা আসনও হবে না। এখানে এসো, যা ডিল করার আমি করে নিচ্ছি, এসে আমাদের বাঁচাও। যে 21-এ যে ফর্মুলায় বাঁচিয়েছিলে, সেরকম কিছু একটা ম্যাজিক ফর্মুলা আবার 26-এর জন্য নিয়ে আসো। অর্থাৎ এসআইআর হলে খেলাটা যে আর একা খেলা যাবে না, খেলাটা হাতের বাইরে চলে গেছে এবং হার নিশ্চিত হয়ে গেছে, সেটা এবার কি বুঝতে পারছেন? আর সেই জন্যই কি প্রশান্ত কিশোরকে ডেকে পাঠানো হচ্ছে? আর তিনিও ছুটে আসছেন যে আমার তো সবই যাচ্ছে, বিহার ইলেকশনে নেমেছিলাম, ভেবেছিলাম মুখ্যমন্ত্রী হয়ে যাব, কিছু হচ্ছে না, একটা আসনও জুটবে না। তাহলে এই সব রাজ্যে যদি আবারও আমার ওই বুদ্ধিটাকে লাগিয়ে, সেই বুদ্ধিটাকে কোন বুদ্ধি বলবেন আপনারাই ডিসাইড করবেন, যদি বাঁচিয়ে দিতে পারি, যেভাবে 21-এ বাঁচিয়েছিলাম, তাহলে করে কমে খাওয়ার একটা সুযোগ হবে। আর না পারলে আমারও ব্যবসার জায়গাটা ছোট হয়ে আসছে। আর সেই জন্যই কি তড়িঘড়ি ছুটে এসে একটা ওই মতলব বার করেছিলেন, যে কারণেই আমরা দেখলাম নজিরবিহীনভাবে প্রায় গোটা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনটা বদলে গেল। অনেকগুলো প্রশ্ন উঠছে, কিন্তু সেই প্রশ্নের শেষে একটা লাইনই স্পষ্ট হয়ে যাচ্ছে, আতঙ্ক এবং আতঙ্ক। সেই আতঙ্কটা ক্রমশ গ্রাস করছে একদম উপরতলা থেকে নিচুতলা অবধি। তাই কী করব, কীভাবে চলবো, কিছুই বুঝতে পারছেন না। আর তাই পাল্টা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা করে কি কোনো লাভ হবে? এই ঘটনা যে ঘটতে পারে, এটা রাজনৈতিকভাবে যারা মোকাবিলা করছেন তারা কি জানতেন না? ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের এতদিনের ভোটের হিস্ট্রি দেখে, এদের 15টা বছরের জামানা দেখে কি সেটা আগে থেকে স্পেকুলেট করে রাখেনি? এবং সবথেকে বড় কথা, তার অ্যান্টিডোটগুলো কি তৈরি করে রাখেনি? যত দিন গড়াবে সেগুলো স্পষ্ট হবে, কিন্তু এসআইআর শুরু হতেই যে আদি অনন্তহীন একটা চাপে পড়ে গেছে এবং সেখান থেকে শুধুমাত্র হারের দরজাটা দেখতে পাচ্ছে, সেইটা এই সব আচরণে কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন এদের এই আচরণ নিয়ে? সত্যিই কি এরা
এরা ভারতীয় ভোটারদের ইলেকশন কমিশনের করাপশনের, বিজেপির সঙ্গে তাদের আঁতাতের এই সব মুখোশ খুলছে, এটাই সত্যি ভার্সন? নাকি নাকি ইলেকশন কমিশন যেটা করছে তাতে এদের এতদিনের সযত্নের লালিত মুখোশটা খুলে যাবে, সাম্রাজ্যের পতন হবে, সেই আতঙ্ক থেকে এই ছটপটানি হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।